সুভাষ দাসের একটা দুর্দান্ত পোর্টফোলিও সেকেন্ড টাইম, মানে 9 মাস হয়ে গেছে অলরেডি। আমি একাধিকবার ওর পোর্টফোলিওটা অ্যাক্সেস করে দিয়েছি। এবারের অ্যানালিসিসটা হচ্ছে একটু অন্যরকম, একদম টোটালি, কারণ এরা হচ্ছে ম্যাচিওর টাইপ, কিন্তু তবুও এর বেশ কিছু খামতি দেখতে পেরেছি, সেজন্য কোম্পানিগুলো কিছু বাদ দিতে হবে। এবং কোনো কোনো জায়গায় আমি দেখেছি ঘাটতি, যেগুলো অন্য ধরনের ফান্ড দিয়ে সেটাকে পূরণ করতে হবে, সে ব্যাপারে কথা বলেছি। আর এমন কিছু বিষয় বলেছি এমন কোম্পানিগুলোকে, যে কোম্পানিগুলো তোমরা কিন্তু অন্ধের মতো ফলো করো না। যেমন কথা বলছি আরভিএনএল, একটা ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি মনে করে থাকি রেলওয়ে সেক্টরে, কিন্তু আমি এর ক্ষেত্রে বলেছি আরভিএনএলকে স্টপ আউট করার জন্য। এইচসিএল টেকনোলজি একটা টপ কোম্পানি আইটি, কিন্তু এর ক্ষেত্রে বলেছি কারণ অলরেডি এমন কোম্পানি সে রেখে দিয়েছে, এইগুলো রাখা মানে আলটিমেট তার প্রবলেম করে দিতে পারে। ব্যাপারটা কি হয়, একটা পোর্টফোলিওর মধ্যে যদি উইনার স্টক সংখ্যা কম হয়, তাহলে পোর্টফোলিওটাকে সে কিন্তু টেনে একটা ভালো জায়গা নিতে পারে না। উইনার কম মানে লুজার বেশি, ন্যাচারালি যেটা হয়ে থাকে। ওই লুজারের সংখ্যা বেশি হলে আলটিমেট পোর্টফোলিওতে যদি রিটার্নটাই ভালো না আসে, তাহলে পোর্টফোলিওতে কিছু স্টক সাজিয়ে রেখে তো কোনো লাভ নেই। একটা পোর্টফোলিও স্টকগুলো রেখে সেখানে কম্পাউন্ডিংয়ের ফেসিলিটি তখনই পাওয়া যায় যখন সেখানে 20-22টা স্টক থাকে। সেখানে আমি যদি 30-40টা স্টক রেখে দিই, তাহলে তো সেটা আর আসবে না। আর প্রতিটা স্টককে তো স্টাডি করতে হয়। আমি তো চিরকাল স্টাডি করে যাব না, একটা সময় পরে আমি যখন থাকবো না, তখন সেক্ষেত্রে নিজেকে স্টাডি করতে হবে। তখন 30খানা স্টক নিজের প্রফেশনাল কাজকর্মের সঙ্গে তো সম্ভব নয় সেটা, সুতরাং সেগুলো বুঝে দেখে করতে হবে। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিলেটেড গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আসো স্যার, আমি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে সুভাষ বলছি। আমার বয়স 40 বছর। প্রায় 9 মাস আগে আপনি আমার পোর্টফোলিও অ্যানালাইসিস করেছিলেন, কিন্তু এখন বাজারে অনেক পরিবর্তন হয়েছে। তাই অনুরোধ, আমার পোর্টফোলিওটা আর একবার দেখে দেবেন। আমি এক পাতায় সব স্টকের নাম, কোয়ান্টিটি, অ্যাভারেজ প্রাইস, ইনভেস্টেড ভ্যালু, কারেন্ট ভ্যালু ও প্রফিট লিখে দিয়েছি। সঙ্গে মিউচুয়াল ফান্ডের তালিকাও রয়েছে। আপনার যথাসাধ্য সামান্য সাম্মানিক পাঠালাম, দয়া করে একটু চোখ বুলিয়ে দেবেন। সবশেষে যে গুরুত্বপূর্ণ কথাটা বলি সেটা হলো, আমি আপনার কথা মতো সম্পূর্ণ নতুন স্টক সংযোজন বিয়োজন করতেও রাজি আছি, এমনকি ভালো রিটার্ন পেতে রিস্ক নিতেও রাজি আছি। আমার যোগাযোগ নাম্বার, দয়া করে একটু তাড়াতাড়ি করে দেবেন স্যার। আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নেবেন। এই হলো সুভাষ দাসের গল্প। সুভাষ দাস অনেকগুলো বিষয় নিয়ে বলেছে, যার মধ্যে বেশ কিছু পয়েন্ট বলেছি। আমার বরাবরই মতো কাজ, আমি খাতায় সব কিছু কাজ করি, খাতাটাকে বেশি প্রেফার করি, আর সাদা বোর্ড আমার সব থেকে প্রয়োজনীয় বস্তু। এখানে যে বিষয়গুলো বলার রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, সের মধ্যে হচ্ছে 30টার কাছাকাছি স্টককে নিয়ে কিন্তু ও কাজ করছে। বয়স 43 বছর, 43 ইয়ার্স, এখন 43 ইয়ার্স ওর এজ। মোটামুটি 17 বছর পর্যন্ত রাখতে পারবে। যে পয়েন্টগুলো বলনি সেগুলোর মধ্যে প্রতি মাসে কত করে ইনভেস্ট করবে সেটা লেখনি। যাই হোক, ওর ক্ষেত্রে যেটাই পোর্টফোলিও যেটা হোক না কেন, সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বারবার বলি, অথচ সেটাই ভুল করে সব মানুষ, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করার সময় একেবারে গুলিয়ে ফেলে কি ইনভেস্ট করবে কি ইনভেস্ট করবে না। যেগুলো দরকার সেগুলোতেই করে না, যেগুলো দরকার না সেগুলোতে ইনভেস্ট করে, এবং সেগুলো বোধগুলো আসে 10 বছর 12 বছর পরে, এবং শেষ ভ্যালুয়েবল সময়টা তারা নষ্ট করে ফেলে, যে কারণের জন্য পোর্টফোলিওগুলো থেকেও না থাকার মতো অবস্থা হয়ে যায়। তাহলে এই হলো ঘটনা। একাধিক পোর্টফোলিও, অজস্র পোর্টফোলিও অ্যানালিসিস করার সময় দেখেছি পেনি কোম্পানিগুলোতে ভর্তি করে রেখেছে, এবং এক সময় যেগুলো সবই টাইটান হওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই টাইটান হতে পারে না, এবং সবগুলোই শেষ পর্যন্ত রোডপতি করে দেয়। যে কারণের জন্য এখন বলা, সেটা হচ্ছে অনেক কিছু বিষয় বলার রয়েছে, অনেক কিছু জিনিস শেখার রয়েছে, শিখতে পারবে। বেশ কিছু কোম্পানির কথা বলবো, এবং ফাইনালি ওর ব্যাপারে আলোচনা করে দেবো, সেটাই সুভাষ। এখন যেটা বলার প্রথম হচ্ছে যে মিউচুয়াল ফান্ড নিয়ে প্রথম ঘটনা, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু যা খুশি নিলাম তা না, এবং 5-6খানা স্টকের মতো রেখে দিলাম, সেটাও কিন্তু ঠিক নয়। মিউচুয়াল ফান্ডে কনসেন্ট্রেট করতে হয়। যেরকম তুমি এর মধ্যে রেখে দিয়েছো এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড 1000 টাকা, কোয়ান্ট স্মল ক্যাপ 3000 টাকা, এখানে লিখে রেখেছো সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড একটা রেখেছো, এছাড়া পিপিএফ ফান্ড রেখে দিয়েছো, পরাগ ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে, নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড রেখে দিয়েছো, এতগুলো ফান্ডকে রেখে দিয়েছো। প্রথম ঘটনা একটার দিকে, এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হচ্ছে একটা দুর্দান্ত ফান্ড, যে কোনো একটা ফান্ডই যথেষ্ট তোমার টোটাল অ্যামাউন্টটাকে বড় করার, কিন্তু যখনই তুমি ওভার ডাইভার্সিফাই করে ফেলছো, তখনই মুশকিলটা তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকে। যেরকম এর মধ্যে তুমি এই যে 2200 টাকা স্টক মিউচুয়াল ফান্ডটা রেখেছো, ওটার খুব একটা জরুরি ছিল না। পিপিএফকে নিয়ে একটা সময় আমিই বলেছি, কারণ সে সময় কিন্তু পিপিএফটা অর্থাৎ পরাগ মিউচুয়াল ফান্ড যেটা ছিল, সেটা দারুণ একটা রিটার্ন দিচ্ছিল, এবং এর মধ্যে একাধিক দেশি বিদেশি সমস্ত রকম স্টকগুলোকে নিয়ে কিন্তু তৈরি করেছি। কিন্তু এখন
গোটা ব্যাপারটাই পাল্টে গেছে। এখন কিন্তু এরা ওভারবার্ডেন্ড, এত পরিমাণে ইনভেস্টেড হয়েছে বিগত 4-5 বছর ধরে, যেটার মধ্যে এখন কনজেস্টেড হয়ে গেছে, রিটার্ন পার্সেন্টেজ কমতে শুরু করে দিয়েছে, এবং আজ থেকে 17 বছর পরে পিপি ফান্ডে তখন যে কোথায় অবস্থা দাঁড়াবে সেটা মুশকিল বলা। কেন এগুলো বলছি, এগুলো একমাত্র তারাই জানবেন যারা বহুদিন ধরে এই মার্কেটে অ্যানালিসিস করছেন। আমি এবার আসবো সেকেন্ড ঘটনার দিকে, যেটা জরুরি। এখানে আমি মনে করছি একটু কমানো দরকার, এটা দরকার ছিল। সেটা হচ্ছে এই মুহূর্তে এই ফান্ডটা নিয়ে আমার সন্দেহ রয়েছে, মতিলাল ওয়াসওয়াল। সেকেন্ড ওয়ান হচ্ছে, যেখানে কোয়ান্ট স্মল রেখেছো সেখানে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড রাখার দরকার নেই। আমি কেন কথাটা বলেছিলাম, যেগুলোকে স্মল করার মানে একসঙ্গে নিয়ে আসার জন্য। আচ্ছা, নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড রাখার কোনো মানে নেই। যেখানে তুমি স্মল ক্যাপ রাখছো, তোমার যে এজ রয়েছে তাতে তোমার স্মল ক্যাপে ইনভেস্টেড অ্যামাউন্টটা বাড়ালে কাজে দিত। যাই হোক, এখন এই অবস্থায় রয়েছে, যার ইচ্ছা করলে এটাকে কমিয়ে ঠিকঠাক জায়গায় নিয়ে আসবে আশা রাখছি। প্রথম হচ্ছে এই যে তুমি মতিলাল ওয়াসওয়ালে 2200 টাকাটা দিচ্ছ, এটা বরঞ্চ তুমি যদি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটাকে বাড়িয়ে দিতে পারো বা কোয়ান্ট স্মল ক্যাপে বাড়াতে পারো, তাহলে তোমার কিন্তু আলটিমেটলি বড় হবে। 30খানা স্টক থেকে রেখেছো, কোন কোন স্টকগুলো সেটা একটা একটা করে বলতে থাকছি। প্রথম হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, তারপরে সেকেন্ড হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন, অবশ্যই অটোমোটিভ সেন্টারে একটা খুব কাজে লাগছে, ইলেকট্রনিক ভেহিকেলসও কিন্তু পার্টস তৈরি করতে সোনা বিএলডাব্লিউ কাজে লাগাচ্ছে। রেয়ার আর্থের ব্যাপারে কিন্তু সোনা বিএলডাব্লিউ কাজ করছে, অনেকগুলো বিষয়ে কাজ করছে, কিন্তু রিটার্ন কিচ্ছু নেই। যারা ইনভেস্টর করছে বছর পর বছর ধরে, তাদের রিটার্ন বলতে কিচ্ছু তেমন দিচ্ছে না, একটা ফ্ল্যাট হয়ে চলছে। আচ্ছা, এরপর আসছে ভাটেক ওয়াবাক কিনে রেখেছো 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, 5 নম্বর মার্কস অ্যান্ড ফার্মাকে রেখে দিয়েছো, 6 নম্বর হচ্ছে পলিক্যাপ, 7 নম্বর হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রেখে দিয়েছো অটোমোটিভ সেক্টরে, অটোমোবাইল সেক্টরে একটা টপ কোম্পানি, ঠিক আছে। 8 নম্বরে অনন্তর আজকে রেখে দিয়েছো ডেটা সেন্টারে কাজকর্মগুলো করানোর জন্য মোস্ট প্রবলি। 9 নম্বরে ডিকসন রয়েছে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপরে একটা দুরন্ত কোম্পানি। আচ্ছা, 10 নম্বর আইডিএফসি ফার্স্ট ব্যাংক রেখেছো। এখানে একটা প্রশ্ন আছে, আইডিএফসি ব্যাংকের সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, এইচডিএফসি ব্যাংক দুটোকে একসঙ্গে রাখার চেষ্টা করেছো ওটাকে। 11 নম্বরে হচ্ছে হিন্দুস্তান ফুডস, ম্যাচিওর, এটা একটা পোর্টফোলিও, সেই জন্য এখানে খুব বেগ পেতে হয়, এইসব পোর্টফোলিওতে অনেক সময় লাগে। যদি নতুন থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরোনোদের একটা লাইক কিন্তু এক্সপেক্ট করবো এই কারণে, কারণ যত সহজভাবে আমি বলে চলেছি কথাগুলো, ততটা সহজ কিন্তু বিষয়টা ছিল না। আমাকে একাধিকভাবে পুরো খাতা জুড়ে 2-3টে পাতা জুড়ে আমায় কিন্তু পুরো বিষয়গুলোকে লিখতে হয়েছে। একটা লাইক কথার অর্থ হচ্ছে আর কিছু না, যে পরিশ্রমটা করেছি আলটিমেটলি গোটা দিনে একটাই কাজ, আর কোনো দিকে নজর দেইনি, সুতরাং সেটার একটা মূল্য হিসেবে একটা লাইক এক্সপেকটেশন থাকেই। আসা যাক পরের দিকে কোথায় ছিলাম। টিটাগড়, হিন্দুস্তান ফুডসে ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরের ভালো কোম্পানি টিটাগড়, তারপরে রেখে দিয়েছো রেলওয়ে সেক্টরের মধ্যে, সেমিকন্ডাক্টরের মসচিপ টেকনোলজিকে রেখে দিয়েছো, পেস ডিজিটেক রেখে দিয়েছো, একটা একদম নতুন কোম্পানি, এবং এই কোম্পানিটা কেন তুমি এক্ষুনি এন্ট্রি করেছো আমি জানি না এগুলো। হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, তোমার যেখানে প্রচুর অলরেডি ওভার ডাইভার্সিফাই, সেখানে কী করে রেখেছো। লার্সেন অ্যান্ড টুব্রো রেখেছো 16 নম্বর, 17 নম্বরে টাটা পাওয়ার রেখে দিয়েছো, 18 নম্বরে এইচডিএফসি ব্যাংক, 19 নম্বরে তারিল ট্রান্সফরমারের জন্য তুমি স্টকটা রেখেছো। সবসময়তে যখন আমি অ্যানালিসিস করে দেবো ঠিক সে কটাকেই রাখবে, বাকি কিচ্ছু রাখবে না। এগুলো আলটিমেটলি পরে আসছি প্রবলেমগুলো, একটা অনেকগুলো বিষয় বলবো তোমাকে। দীপক নাইট্রাইট 20 নম্বর, 21 নম্বরে ইনসোলেশন এনার্জি। ইনসোলেশন কেন এনার্জি নিয়েছো আমি জানি না, যে জেনে বুঝে নেওয়া উচিত ছিল। একবার আমি যখনই অ্যানালিসিস করবো তখনই প্রশ্ন করবে যে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না, দুমদাম করে নিয়ে রেখো না। অবন্তী ফুডস 22 নম্বরে রেখেছো, কোনো দরকার নেই। 23 নম্বরে HCL টেকনোলজি রেখে দিয়েছো, ঠিক আছে। 24 নম্বরে IRDA, 25 নম্বরে IRFC, 26-এ ITC, 27 নম্বরে RVNL, 28 নম্বরে ম্যান ইনফ্রা, আর 29 নম্বরে KPIT। এইগুলো সবই ওই রিটার্নের বেস করে তুমি সাজিয়েছো, সেইভাবে তৈরি করেছো। তুমি যেখানে তোমার ডিম্যাট অ্যাকাউন্ট সেখানে শর্ট করেছো, প্রফিট অনুযায়ী সেই অনুযায়ী টুকেছো, ঠিক আছে। এছাড়া আর কিছু আছে কি এছাড়াও, সেটা একবার কিন্তু কনফার্ম করো, যে যদি আরও কিছু থেকে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে কিছু করার থাকবে না। এবার আর বলছি, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 2,16,000 টাকা তুমি মোটামুটি ইনভেস্ট করেছিলে, রিটার্ন তোমাকে 9% মতো দিয়েছে, দিয়ে সেটাকে 2,38,000-এ কিন্তু নিয়ে এসছে, 9% মতো মোটামুটি রেখেছে। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তোমার ইকুইটি মার্কেটের ক্ষেত্রে তুমি ইনভেস্টেড ছিলে 9,64,000 টাকা, এখানে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল 9,64,000 টাকা, যেটা এখন এটা এসছে মোটামুটি
10,15,000 10,15,000 দাঁড়িয়ে আছে। মানে মোটামুটি এখান থেকে তোমার রিটার্ন রয়েছে 5.32%। 5.32% এখানে রেখেছো। তাহলে বুঝতে পেরেছো যে এখন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টটা তাদের জন্য খুব উপকারী যারা কিন্তু এই মুহূর্তে পোর্টফোলিও ব্যাপারে বুঝতে পারছে না। আর পোর্টফোলিও যখন তোমাকে এই ধরনের স্টকগুলোতে ভবিষ্যতে তোমাকে ভালো রিটার্ন দেবে। ঠিক আছে, এইবার আসছি প্রবলেমগুলো নিয়ে। অনেকগুলো বিষয় বলার রয়েছে সেখানে সুভাষ, একটা করে বলে যাচ্ছি। কিছু কথা বলবো যেগুলো হয়তো কিছুটা খারাপ লাগতে পারে, যেহেতু তুমি ম্যাচিওর জায়গায় চলে গেছো এখন, খুব খারাপ জায়গা নয়, কিন্তু 29টা স্টক কখনোই একটা পোর্টফোলিওতে কাম্য নয়। ম্যাক্স টু ম্যাক্স 18 থেকে 20টা স্টকের বেশি রাখবেই না। তাহলে এমন কিছু কোম্পানিকে বাদ দিতে চলেছি যে কোম্পানিগুলো অন্য কেউ কিন্তু তাদের পোর্টফোলিওতে বাদ দেবে না। আমি ওর দিকে তাকিয়ে কিন্তু বাদ দিচ্ছি, কারণ এর মধ্যে থেকে আর কেউ ফলো করতে যাবে না এটাকেই। কারণ এগুলো কোনো আইডিয়াল বলে কিছু হয় না, অনেকগুলো প্যারামিটার ডিপেন্ড করে তবে একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয়। যেমন তার বয়স, যেমন তার সামর্থ্য, যেমন তার অলরেডি এক্সিস্ট কত রয়েছে, যেমন তার মাসে কত করে ইনভেস্টমেন্ট করতে পারবে, এবং রিস্ক টেকিং ক্যাপাবিলিটি, এই অনেকগুলো বিষয়কে রেখে তবে কিন্তু তৈরি হয়। আমি যখন তোমাদের বলছি মানে কিন্তু মন গড়া বলছি না, আমি কিন্তু সেই বয়স জানতে চাইছি, কোথায় কাজ করে, কত মাইনে কত টাকা মাসে দিতে পারবে, এই সব কিছু জেনে বুঝে তবেই করতে চাইছি। সুভাষের বেলাতে এই মেলে লেখেনি, কিন্তু আগের মেলে সব কিছু ছিল বলে আমার কাছে সুবিধা হয়েছে। এবার আসছি কি দেখায়, সেগুলো হচ্ছে এখানে কিছু কথা বলার রয়েছে। সেটা হচ্ছে প্রথম ঘটনা, 30টা স্টক আলটিমেটলি উইনার স্টকগুলো তোমার যে রিটার্নটা সেটাই কিন্তু টেনে নামিয়ে দিচ্ছে, যে কারণের জন্য তোমার রিটার্ন মাত্র 5%, যেটা এত মার্কেট খারাপ হওয়া সত্ত্বেও তোমায় কিন্তু ভালো রিটার্ন দিতে পারতো। সেকেন্ড ওয়ান, কিছু জায়গায় থিমগুলোকে রিপিট করেছো, যেমন কি, যেমন এইচডিএফসি, আইডিএফসি ব্যাংক ঢুকিয়ে রেখেছো একসঙ্গে। এটা মোস্ট প্রবাবলি একটু কারেকশন দরকার, কারণ এর মধ্যে আইডিএফসি ব্যাংক সম্পর্কে কিছু নেগেটিভ তথ্য এসছে, যেগুলো কিনা এই কারণে রিব্যালেন্সিং কথা বলা হয়। এনিওয়ে, এখন পরে পারবো সেগুলো কথা নেই, সেটা পরে। এখন যেটা বলার রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরে টিটাগড়, আইআরএফসি, আরভিএনএল সব একসাথে ঢুকিয়েছো। এখানে কিন্তু টিটাগড় এবং আরভিএনএলকে রাখা উচিত ছিল, আইআরএফসিকে রাখার কোনো দরকার ছিল না। ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, ভারত ইলেকট্রন, দুটোকে এক জায়গায় রেখেছে। দুটোই লার্জ ক্যাপ কোম্পানি, দুটোকে একরকম রাখাটা ঠিক হয়নি। এরপর আসছি ফাইন্যান্স সেক্টর, সেখানে এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি রেখেছো, আইআরএফসিকে রেখেছো, আইআরইডিকে রেখেছো, কারণ সবই কিন্তু ফাইন্যান্সের। এখানে দুটোকে রাখা দরকার ছিল, যে কোনো দুটো। আমার মতে এইচডিএফসি রাখা উচিত ছিল, এবং আরেকটা কোম্পানি যদি রাখতে হয় সেটা হচ্ছে আইআরইডিএ, এটাকে রাখা উচিত ছিল। বোঝা গেছে? আইটি সেক্টরের মধ্যে এইচসিএল টেকনোলজি রেখেছো, কেপিআইটি রেখেছো। এই মুহূর্তে তোমার রাখা উচিত ছিল যেটা, সেটা হচ্ছে এইচসিএল টেকনোলজি, কারণ ফিউচার ভালো রয়েছে। কিন্তু কেপিআইটি ফিউচার ভবিষ্যতে ভালো করতে পারে, কিন্তু এখানে যদি দুটোর মধ্যে একটাকে চুজ করতে বলো তাহলে আমি কিন্তু কেপিআইটিকে চুজ করব। কেন চুজ করব? কারণ এইচসিএল টেকনোলজির যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি, তার মধ্যে এআইয়ের উপরে এতগুলো প্রবলেম শুরু হয়েছে, এইচসিএল টেকনোলজি কিন্তু আমি কখনো খুব একটা প্রেফার এই মুহূর্তে করব না। আমি শব্দটা জোর দিচ্ছি, এই সময়ের জন্য খুব একটা করব না। কিছু কোম্পানি টেনে নামিয়ে রেখেছে অলরেডি, যেরকম কেপিআইটি 36% ডাউন হয়ে গেছে, মানে তোমার পোর্টফোলিও ডাউন করেছে। ম্যান ইনফ্রা খুবই রিস্কি কোম্পানি, এই ধরনের কোম্পানি তোমার পোর্টফোলিওতে রাখছো যখন, সেক্ষেত্রে খুব রিস্ক টেনে নেওয়া আছে 31%, আরভিএনএল 30%, আইটিসি 26% টেনে নেওয়া আছে, আইআরএফসি 24%, আইআইডিএ 22%, এবং এই ধরনের কোম্পানিগুলো প্রচণ্ড রকমভাবে কিন্তু টেনে নেওয়া আছে। এইচসিএল টেকনোলজিতেও প্রায় 17% টেনে নামিয়েছে। আমি এবারে যেগুলো বলতে চলেছি সেখানে কিন্তু ওই টাইপের নয়, এটা সেকেন্ড লেভেল বলে এখানে আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে কোর লেভেলে এমন সব কোম্পানিগুলো কথা বলছি যেগুলোকে কিন্তু কখনো সেল করবে না, ওগুলোকে একদম স্ট্রিক্টভাবে রেখে দেবে। এইচডিএফসি ব্যাংকের কথা প্রথম বলবো, পলিক্যাবের কথা বলছি, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড কথা বলছি, ভারত ইলেকট্রনিক লিমিটেড কথা বলছি। এই মুহূর্তে ভারত আর এইচটিএল দুটোকে কিন্তু রেখে দাও, সেল করছি না করছি, ভবিষ্যৎ আমি পড়েছি থার্ড লেভেলে চিন্তা করব। ডিক্সন টেকনোলজি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং সোনা বিএলডাব্লিউ, এগুলো হচ্ছে কোরে তোমার থাকছে। কোর লেভেলে যখন তুমি কাজ করছো তার মধ্যে কিন্তু এইগুলোকে তুমি রেখে দেবে। এইচডিএফসিকে রাখছি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে তুমি রেখে দিচ্ছ, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড অ্যান্ড ভারত ইলেকট্রনিক লিমিটেড এইগুলোকে তুমি রেখে দিচ্ছ, এবং আরেকটা কোম্পানিকে তুমি রাখছো, সেটা হচ্ছে ডিক্সনকে তুমি রেখে দিচ্ছ, ডিক্সন রাখছো, এবং সঙ্গে সঙ্গে তুমি এখানে রাখছো সোনা বিএলডাব্লিউ প্রিসিশন। বোঝা গেল? এইটা হয়ে গেল তোমার কোর। এর ওপর বেস করবে যতবারই
কারেকশন হবে ততবারই কিছু এন্ট্রি করতে পারো এগুলোর মধ্যে করে নিলে। স্ট্রং গ্রোথ লেভেলে তোমার যে কাজগুলো হবে সেখানে কিন্তু স্ট্রং গ্রোথ লেভেলে সেখানে কিন্তু যে কাজগুলো হবে তার মধ্যে যে কোম্পানিগুলোর কথা আমি বলছি, স্ট্রংয়ের মধ্যে ভাটেক, ওয়াবাক এখন নয় কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট ভবিষ্যতে আসছে, আগামী 15-20 বছরের মধ্যে এখানে একটা চেঞ্জেস দেখতে পারবে। এফসিএল বা ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কথা বলবো। কেন বলছি কথাটা? কারণ স্মার্ট সিটি কেমিক্যাল সেক্টরের কিন্তু রিসেন্ট নিউজ নিশ্চয়ই শুনেছো, 3000 কোটি টাকার ওপরে কিন্তু গভর্নমেন্ট অনুদান দিচ্ছে। এর 3000 কোটি টাকার মতো মানে 3টে পার্ক তৈরি করছে, কেমিক্যাল পার্ক। সেখানে কিন্তু ম্যাক্সিমামটা সেন্ট্রাল দিচ্ছে, স্টেট 500 কোটি দিচ্ছে, দিয়ে মোটামুটি একটা বিরাট বড় মাপের একটা কাজ তৈরি হচ্ছে এবং কিছুটা প্রাইভেট জায়গা থেকে নিয়ে কেমিক্যাল সেক্টরে এই যে কেমিক্যাল পার্কগুলো তৈরি হচ্ছে এর ফলে কিছু কোম্পানি কেমিক্যাল সেক্টরে আমরা ইমপ্রুভমেন্ট দেখব। আমি পরে এগুলো নিয়ে আলোচনা করব। এখন এই মুহূর্তে যেটা বলার সেটা হচ্ছে এইখানে তোমার এফসিএল বা এই ধরনের কোম্পানিগুলো, ভাটেক, এরা কিন্তু ভবিষ্যতের দিকে তাকিয়ে তোমাকে তৈরি করে দিচ্ছে। ফলে এফসিএল, ভাটেক কিংবা আরেকটা কোম্পানি বলবো মার্কসন ফার্মা এবং অনন্তরাজ, এই 4টে তোমার ভবিষ্যৎ তৈরি করে দেবে। তাহলে মার্কসনকেও এখানে রাখছো, মার্কসন ফার্মাসিউটিক্যাল এবং অনন্তরাজ যেটা রয়েছে অনন্তরাজকেও রেখে দিলে, হয়ে গেল এটা। এবারে আমি থার্ড জায়গায় যাব যেগুলো তোমার রিস্ক তৈরি করছে। রিস্ক জায়গা যেটা তৈরি করছে, রিস্কটা কিন্তু এমনও হতে পারে তোমার পোর্টফোলিওটাকে আরও টেনে নেওয়াতে পারে, যার মধ্যে কেপিআই টেকনোলজি রয়েছে, ম্যান ইনফ্রা রয়েছে, আরভিএনএল, আইআরএফসি, আইআরডিএ, এইচসিএল, আবন্তি ফুডস, দীপক নাইট্রেট, বোঝা গেছে এগুলো টেনে নেওয়াতে পারে। এবারে বলবো এফসিএল স্কোপ রয়েছে, দীপক নাইট্রেটের কারণ নেই, কারণ দীপক নাইট্রেট এখন যে ধরনের রিসেন্ট যে প্রেজেন্ট সিনারিও তৈরি হয়েছে সেখানে কিন্তু দীপক নাইট্রেট অনেকগুলো জায়গাতে দেখতে পাচ্ছি, যদিও ওরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে সব কিছু ঠিক আছে, কিন্তু এখনই কোনো মুভমেন্ট খুব বেশি দেখা যাবে না, হয়তো আগামী কয়েক বছরে খুব বেশি চেঞ্জেস আমরা দেখতে পাবো না। তাহলে এটা বোঝা গেল। এবারে রিস্কের মধ্যে থেকে আমরা কি করছি, কেপিআইটিকে রেখে দিচ্ছি, কেপিআইটি রাখছি, ম্যান ইনফ্রাকে রেখেছি, পারলে এগুলোকে এক্সিট করতে পারলে ভালো হয়। আরভিএনএল এক্সিট করতে পারো, আমি তোমার ক্ষেত্রে বলছি আইআরএফসি এটাও এক্সিট করে যেতে পারো যদি মনে হয় এই সিচুয়েশনে। আইআরডিকে রাখবে, এইচসিএলকেও খুব একটা জরুরি দেখছি না, আবন্তি ফুডস দরকার নেই, দীপক নাইট্রেটও কিন্তু একটা 50-50 জায়গায় রয়ে গেছে, ঠিক আছে। এবার আসছি নেক্সট 17 বছর তুমি কিভাবে এগোবে, মানে এক জায়গা থেকে ইনভেস্টমেন্ট করে তুমি ওটাকে কিভাবে কাজে লাগাতে চাইছো। যেরকম মনে করো কোর হিসেবে আমি 60% ব্যাপার জায়গা রাখছি, ম্যাক্সিমামটা 60% রাখছো, যেখানে কালেকশন হলেই তুমি সেখানে কিনতে পারবে। যেরকম এইচডিএফসির কথা যদি বলি, এইচএএল কথা বলি, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিংবা ভারত ইলেকট্রনিক লিমিটেড, পলিক্যাপ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, সোনা, বিএলডাব্লিউ প্রিসিশন, ডিকসন, এইগুলোতে কিনে যেতে পারো। গ্রোথ হিসেবে যেখানে আমি বলতে পারি গ্রোথ স্টকের মধ্যে ভাটেক, ওয়াবাক যেখানে আমি বলে দিলাম আগে, সেখানে কিছু পরিমাণ তোমার গ্রোথ তৈরি করছে, সেইখানে তুমি ইনভেস্ট কিছু রাখতে পারো, মার্কসনকে কিছু রাখছো, অনন্তরাজ, এফসিএলে রাখছো। আর এখন যেটা বলার রিস্কের মধ্যে কেপিআই টেকনোলজি, এইচসিএল টেকনোলজির মধ্যে কেপিআইটিকে প্রেফার করছি আমি, আইআরইডিএকে প্রেফার করছি, আইআরএফসিকে করছি না। আরভিএনএলকে খুব রিস্কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কারণ এই মুহূর্তে আগামী 17 বছর যখন প্ল্যান তৈরি হচ্ছে, আরভিএনএল খুব স্ট্রং কোম্পানি, কিন্তু তোমার দিকে তাকিয়ে যেহেতু তোমার ওভারবার্ডেন 30খানা স্টক রাখার কোনো মানে হয় না, সেই জন্য। কিন্তু যারা আরভিএনএল অলরেডি নিয়ে রেখেছে এবং তার স্টকের সংখ্যা কম, তারা কখনোই বলবো না আরভিএন থেকে এক্সিট হয়ে যাও, কিন্তু আমি এর ক্ষেত্রে বলছি। আচ্ছা, ম্যান ইনফ্রা এক্সিট, আর পেস ডিজিটেক ভালো কোম্পানি, কিন্তু তোমার ক্ষেত্রে অনেকগুলো বেশি, ইনসোলেশন এনার্জি তোমার ক্ষেত্রে প্রচুর বেশি হয়েছে, সেগুলো এখন তোমার জন্য জরুরি নয়, তুমি দুটোর মধ্যে একটাকে রাখতে পারো, বোঝা গেছে। এবার আসছি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, যে জায়গাগুলো তোমার কিন্তু বাকি রয়েছে, যে শুরুতে এটা বলছিলাম পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। কি পয়েন্টের দিকে? তোমার ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ড বলে কোনো ফান্ড আমি কিন্তু দেখিনি, এটা কিন্তু একটা ইমার্জেন্সি হিসেবে কিন্তু কাজে লাগতে পারে। ইমার্জেন্সি মানে ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ ফান্ড কিন্তু আমি কিছু দেখিনি, যেরকম গোল্ড ইটিএফের কথা বলছি। এই ধরনের ফান্ডগুলো তোমার কিন্তু এখনই তৈরি করার বেস্ট টাইম তোমার জন্য। লং টার্মে আমি বলবো না, কিন্তু 15, 17, 20 বছর যারা বাকি, তাদের জন্য ইটিএফ হচ্ছে মাস্ট। মোটামুটি
ইন্ডেক্স ইটিএফ হোক বা কোনো থিম ইটিএফ হোক, অথবা কিছু না হোক ইন্ডেক্স ফান্ড, কিছু বোঝো না বোঝো, ইন্ডেক্স নিফটি 50 ইন্ডেক্স, নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স, এই ধরনের ইন্ডেক্স ফান্ডে রাখাটা কিন্তু জরুরি বলে মনে করছি। লাস্টলি, যেহেতু তুমি ম্যাচিওর পোর্টফোলিও হোল্ডার, তুমি কিছু লেখোনি, কিন্তু আমি বলবো তোমাকে রিয়েল এস্টেট বা গোল্ডের ক্ষেত্রে কিছুটা তুমি ইনভেস্ট করা যেতে পারে। এবার বলবে গোল্ডের এখন কি সুযোগ? এখন সুযোগ নয়, কারো কারেকশন আবার আসতে পারে। কিন্তু আমি যেটা মনে করি, তোমাকে ডাইভার্সিফিকেশনের জায়গাতে তোমার ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে নয়, রিয়েল এস্টেট ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে, কিংবা REIT রেটস বলছি, এইগুলো ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করো। রিটার্ন তেমন বেশি কিছু পাবে না, কিন্তু এটা দরকার রয়েছে। ইন্স্যুরেন্সের ব্যাপারে তুমি কোনো কথা বলোনি, ইন্স্যুরেন্সের কথা যদি না নিয়ে থাকো, তাহলে অন্তত একটা LIC কিংবা টার্ম ইন্স্যুরেন্স রাখাটা কিন্তু জরুরি রয়েছে তোমার জন্য। তাহলে কি হলো, এখন নেক্সট 17 বছরের যে প্ল্যানটা রইলো, প্রথম তুমি, আমি যেটা বলছি, 10 to 20% টাকা, যে টাকাটা তুমি পাচ্ছ মোটামুটি এখন হাতে আসবে, 10 থেকে 20% নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে রেখে দাও বা ETF-এ রেখে দাও। আচ্ছা, গোল্ড ETF-এ 5 থেকে 10% রাখো, যেটা আমি এখানে গোল্ড বলছিলাম রিয়েল এস্টেটের বদলে। আর বাদ যেগুলো দেবে সেগুলোর মধ্যে ম্যান ইনফ্রা, IRDA, অবন্তী ফুডস, এইগুলো, এবং HCL-টা আমার কিন্তু সন্দেহের চোখে দেখছি, কারণ HCL-এ তোমার ক্ষেত্রে আমি যদি মনে করি খুব বেশি কিছু রাখবে না, কমাতে হবে, তোমাকে কমিয়ে একটা জায়গায় আনতে হবে। বোঝা গেছে? আমি হিন্দুস্তান ফুডসকে অফ করছি না। এবারে সবথেকে লাস্ট কথা যেটা বলা দরকার, সেটা হচ্ছে পোর্টফোলিও কিন্তু 2-4 দিনের ব্যাপার নয়, মাসের ব্যাপার নয়, বছরের পর বছর ধরে হোল্ড করতে হয়, এবং সেখানে যা খুশি ইনভেস্ট করে রেখে দিলাম সেটা করলেও কিন্তু খুব ভুল কাজ হবে। ইনভেস্টমেন্টটা হবে এমন ধরনের যে ইনভেস্টমেন্টটা করে লং রানে গিয়ে যেন একটা ভালো ওয়েলথ তৈরি হয়। আমি এখানে যা খুশি ইনভেস্ট করতে পারি না, শুধু তাই নয়, দ্বিতীয়ত একটা পোর্টফোলিওতে কোনো থাম্ব রুল নয়, কিন্তু নর্মাল যে পোর্টফোলিও 20, 30, 40, 50 লাখের মধ্যে, সেগুলো সবসময় চেষ্টা রাখা উচিত এমন কিছু কোম্পানি 17 থেকে 18, 20টা কোম্পানির মধ্যে রাখাটা মোটামুটি উচিত বলে আমি মনে করছি। কখনো কখনো 22-25টা হয়ে যেতে পারে, খুব বেশি হলে রিস্ক, খুব বেশি বড় পোর্টফোলিওর ক্ষেত্রে, কিন্তু ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক জায়গায় নিয়ে আসাটা জরুরি। কেন জরুরি? না হলে যেসব স্টকগুলো উইনার স্টক থাকে, বলে ভালো প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে, সেগুলো পরিমাণটা কম হয়ে যায় বেশি স্টক থাকার জন্য, এবং ফলে পোর্টফোলিওটা ওভারঅল যে রিটার্ন সেটা কম হয়ে যায়। একটা সময় দেখবে তোমার মিউচুয়াল ফান্ড তোমার পোর্টফোলিও থেকে অনেক বেশি রিটার্ন দিতে থাকবে। কেন? সেখানে ফান্ড ম্যানেজাররা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খুব বেশি স্টককে কিন্তু রাখে না। লক্ষ্য করে দেখবে ওদের পোর্টফোলিওগুলোর মধ্যে সেখানে মোটেও খুব বেশি রাখে না, খুব বেশি 12, 16, 18টার মধ্যে কোম্পানিকে ঘোরাফেরা করে, কারণ না হলে স্টাডি করাটা অসুবিধা হয়েছে। যা খুশি তো কিনে রাখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিনে রেখে দিলে 2 দিন বাদে সেল করে দিলে সেটা করতেই পারো, কিন্তু সেটার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্টে এই ধরনের কাজগুলো নয়, স্পেশালি পোর্টফোলিও অ্যানালিসিসের মধ্যে এগুলো করা উচিত না। যদি আলাদা করে অন্য কোনো একটা অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট খুলো ট্রেডিং পারপাস, সেটা খুলতে পারো, কিন্তু এইগুলো খুব সিরিয়াস জায়গা, সেখানে কিন্তু যেমন তেমন কাজ করলে চলবে না। আজকে শেষ হচ্ছে, আবার দেখা হবে নেক্সট ডে।